গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা সেটা তোমরা প্রত্যেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের প্রাইমারি 2014 যে প্রাইমারি, সেই প্রাইমারি 3929 যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা করতে। তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে বিএডরা সেই 3929 মধ্যে জায়গা পাবে কিনা। এনআইএস যারা করেছিল, ট্রেনিং নিয়েছিল, তাদের পক্ষ থেকেও প্রশ্ন ছিল যে তারা সুযোগ পাবে কিনা সেই রিক্রুটমেন্টে 3929 ক্ষেত্রে। তো সবার প্রশ্নের উত্তর আমি সেখানে কমেন্টে না দিয়ে তোমাদের সেটা নিয়ে একটা ভিডিও করলাম, যাতে তোমাদের সুবিধা হয় জিনিসটা পুরো ক্লিয়ার বুঝতে। আর তোমাদের যেটা বলছিলাম যে 2022 সালে যে টেটটা হয়েছিল প্রাইমারি, সেই 22 সালে যে টেট হয়েছিল সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন ভুল মামলা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের সেটারও একটা আপডেট রয়েছে, সেটাও তোমাদের জানাবো, শেষ পর্যন্ত অবশ্যই থেকো। আর তোমাদের যারা নতুন চ্যানেলে ভিজিট করছো, তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো, আজকের যেটা আলোচনার বিষয় প্রাইমারি টেট 2024, অর্থাৎ 2024-এ 2014 টেটের কি প্রভাব পড়ছে সেটা তোমাদের একটু আলোচনা করবো। তো তোমাদের প্রথমে বলে নিই, কয়েকদিন আগে অর্থাৎ 8/4/2024, গত এপ্রিলের 8 তারিখ মধ্যপ্রদেশের যে একটা ক্লারিফিকেশন যে মামলাটা হলো, সেই ক্লারিফিকেশন মামলার যে হিয়ারিং হলো, সেটার উপর বেস করে কিন্তু সারা দেশে অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা, যারা ডিএড ক্যান্ডিডেট রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা তোলপাড় পরিস্থিতি চলছে আর কি। সেক্ষেত্রে সেই দিন আর কি ক্লারিফিকেশন মামলাটা যেটা হলো আর কি, 8/4/2024 মধ্যপ্রদেশের সেই ক্লারিফিকেশন মামলার পার্টি ছিল কিন্তু দেবেশ শর্মা। তো সেক্ষেত্রে ওই দিন যে জাজমেন্টটা আসে, সেটার উপর কিন্তু সকলের একটা চিন্তা বেড়ে যায়। সেই অর্ডার কপিতে যেটা লেখা রয়েছে, যেটা বলা রয়েছে, সেটা দেখে সবার কিন্তু অনেকেরই চিন্তা বেড়ে যায়। এবার সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল যে 11/8/2023 আগে যারা বিএড করে বা বিএড ট্রেনিং করে চাকরি পেয়েছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু তারপরে নতুন করে তাদের কিন্তু আর কোনো চাকরি বা রিক্রুটমেন্টে তারা কিন্তু বসতে পারবে না, কারা বিএডরা। এক্ষেত্রে সে একটা কথা বলা যায় যে অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছে না, কারণ বিএডরা সেক্ষেত্রে কোনো সুযোগ পাচ্ছে না, বা এনআইএস থেকে যারা করেছে ট্রেনিং, তারাও কিন্তু সুযোগ সেক্ষেত্রে পাবে না। এবার যে সমস্ত রাজ্যগুলো রিক্রুটমেন্ট গুলোতে সাবজেক্ট টু আউটকাম ছিল, অর্থাৎ কিছু রাজ্যের মধ্যে যখন প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল, সেক্ষেত্রে একটা সাবজেক্ট টু আউটকাম ছিল, অর্থাৎ আগে থেকে ওরা নোটিশ করে জানিয়ে দিয়েছিল যে বিএডদেরকে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হচ্ছে। এবার এই শর্ত সাপেক্ষে যখন নিয়োগ করবে, তখন অনেকেই ইন সার্ভিস হিসেবে তারা চাকরি করছে অলরেডি। তাদের চাকরিটা কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্টের তোমার হচ্ছে গিয়ে রায়ের উপর। অর্থাৎ সুপ্রিম কোর্ট কি রায় দিবে সেটার উপর নির্ভর করে তাদের সেই সার্ভিসটা ডিপেন্ড করছে। তাদের যদি বিরুদ্ধে রায়টা যায়, বিএডদের বিরুদ্ধে যদি রায়টা যায়, ফাইনাল জাজমেন্টটা যদি আসে যে বিএডরা বসতে পারবে না, সেক্ষেত্রে বিএড ভার্সেস যে ডিএলএড এর যে মামলাটা চলছে, সেক্ষেত্রে যদি ডিএলএডরা জিতে যায়, তাহলে কিন্তু বিএডরা পরবর্তী সময়ে তাদের যে শর্ত সাপেক্ষে যে নিয়োগ হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তারা বাদ পড়ে যাবে। এবার সেক্ষেত্রে তারা যদি বাদ পড়ে যায়, তাহলে সেই তাদের বাদ পড়ে যাওয়া অংশে বা যে ভ্যাকান্সিটা পড়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু যারা ডিএড করা রয়েছে, যাদের ডিএড করার পর তারা যোগ্য, তারা কিন্তু সেই জায়গায় সুযোগ করে নেবে, তারা কিন্তু সেখানে চাকরিটা পেয়ে যাবে। তো এটা একটা জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই। ছত্তিশগড়ের যে বিলাসপুরের হাইকোর্ট রয়েছে, সেই বিলাসপুরের হাইকোর্টে যে ঘটনাটা ঘটে গত 2রা এপ্রিল, 2024-এর 2রা এপ্রিল যে ঘটনাটা ঘটে, সেক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রেও একটা পরীক্ষার আগে একটা সাবজেক্ট টু আউটকামের ব্যাপার ছিল। সেক্ষেত্রে আগের থেকে তোমার হচ্ছে নোটিশ দিয়ে রাখা হয়েছিল যে শর্ত সাপেক্ষে বিএডদেরকে সেখানে নিয়োগ করা হয়েছিল। তো সেক্ষেত্রে তাদের পরে হাইকোর্ট থেকে যেটা মানে রায় উঠে আসে, সেক্ষেত্রে বলা হয় যে বিএডদেরকে বাদ দিয়ে সেক্ষেত্রে ডিএলএডদেরকে নতুন করে রিক্রুটমেন্ট করা হবে। সেক্ষেত্রে তোমরা সকলেই জানো যে তোমার 2000 না, প্রায় 6 মাস ধরে তারা চাকরি করার পরেও তারপরে কিন্তু তাদের চাকরিটা চলে গেছে। সেক্ষেত্রে যারা ডিএলএড করেছে, তাদের কিন্তু চাকরি পড়াটা বিশাল সুযোগ রয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো তাদের সেখানে নিয়োগ করাও হবে। তো এটা রয়েছে তোমাদের বিএড ভার্সেস ডিএলএড মামলার একটা আপডেট। আর সঙ্গে সঙ্গে যারা 3929 গল্প বলছিল, যে 3929 যে গল্পটা সেটা কি, সেক্ষেত্রে আমরা আসছি। সেক্ষেত্রে যেটা মেইন কথা, এই যে 3929 যে মামলাটা, এটা সম্ভবত তোমাদের হিয়ারিং হওয়ার কথা, নেক্সট হিয়ারিং যেটা হওয়ার কথা, সেটা কিন্তু 18 তারিখ হওয়ার কথা। তোমাদের একটু বলে দিই, 18 তারিখ, এই যে এপ্রিলের যে 18 তারিখ, আজকে সম্ভবত 15 তারিখ,
এই 18 তারিখ তোমাদের হিয়ারিং হওয়ার কথা। এবার এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা কি, সেদিনও কিন্তু একটা কনস্টিটিউশন বেঞ্চ তোমার যে রয়েছে। এবার সেক্ষেত্রে কনস্টিটিউশন বেঞ্চ থাকার ফলে মামলাটা না উঠতে পারে, 392 এর মামলাটা না উঠতে পারে। তো এভাবে যদি চলতে থাকে, দিনের পর দিন টালবাহানা চলছে 3929 কে নিয়ে, ঠিক আছে, এই 3929 কে নিয়ে টালবাহানা চলছে। তো তারপরেও তোমাদের আমি এটুকু বলছি, তোমরা মিলিয়ে নিবে যে যতই টালবাহানা করুক না কেন সরকার, বা যতই টালবাহানা করুক না কেন পর্ষদ, 3929 কে কিন্তু কোনোভাবে বাদ দিতে পারবে না। তার কারণও রয়েছে। তার কারণ হিসেবে তোমাদের বলি, 2020 সালে যখন রিক্রুটমেন্টটা হলো, সেক্ষেত্রে 2020 সালে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সাবজেক্ট টু আউটকাম ছিল না, ঠিক আছে, সাবজেক্ট টু আউটকাম ছিল না। তো এবার সাবজেক্ট টু আউটকাম না থাকার ফলে সেক্ষেত্রে বিএড এনআইওএস প্রত্যেকে অগ্রাধিকার পাচ্ছে, সমানভাবে সুযোগ পাচ্ছে। তো সেক্ষেত্রে 3929 এর ক্ষেত্রে যারা তোমরা রয়েছে বিএড এবং এনআইওএস থেকে যারা করে তোমরা হচ্ছে অপেক্ষা করছো, যে তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়া বলো বিভিন্ন জায়গা থেকে তোমরা যারা প্রশ্ন করছো যে বিএডরা সেখানে জায়গা পাবে কিনা, এনআইওএস থেকে ট্রেনিং করা রয়েছে তারা জায়গা পাবে কিনা। তো যেখানে 20 সালে রিক্রুটমেন্টের কথা চলছে, সেক্ষেত্রে 3929 তোমরা কিন্তু প্রত্যেকে নিশ্চিন্ত থাকো, তোমাদের একটা ভালো সময় আসতে চলেছে। আর তোমাদের কোনো চাপ নেই, হয়তো আজকে না হোক কালকে সময় লাগবে হয়তো। তার কারণ তোমাদের বিভিন্ন টালবাহানা চলছে, তার মধ্যে সামনে ইলেকশন চলছে। এই ইলেকশন সব মিলেমিশে একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সব মিলেমিশে তোমাদের একটা সময় লাগতে পারে, কিন্তু তোমরা নিশ্চিত থাকো, তোমরা কিন্তু সুযোগ পাবে, তোমাদেরকে বাদ দিতে পারবে না। এটা আমার কথা নয়, তোমরা দেখবে সুপ্রিম কোর্টের যেটা রায় উঠে আসবে, তখন আমার কথাটা তোমরা মিলিয়ে নিবে যে কথাটা সত্যি না মিথ্যে। তো সেক্ষেত্রে তোমাদের একটা বলে রাখি, যেমন উদাহরণ হিসেবে হাওড়া ডিপিএসসি তে তোমরা কয়েকদিন আগে দেখলে যে 400 জনকে নিয়োগের একটা নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে সেই হাওড়া ডিস্ট্রিক্টে যে 400 জনকে নির্দেশ দিয়েছে নিয়োগের জন্য, সেটার প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু শুরু হয়েছিল 2009-এ। এবার 2009-এ যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল, সেই 9-এর রিক্রুটমেন্ট হলো গিয়ে 24-এ। একবার ভেবে দেখো তো, 15 বছর পর রিক্রুটমেন্ট পেতে চলছে তারা। তো তার মানে সেখানে কিন্তু আরো একটা উদাহরণ রয়েছে, মালদাতে যেমন রয়েছে। সেক্ষেত্রে তৎকালীন দিনে মাধ্যমিক পাশের উপর বেস করে কিন্তু পরীক্ষাটা হয়েছিল। তো মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে কিন্তু তারা অনেকে চাকরি পাচ্ছে। তো সেই জন্য তোমাদের ওই জায়গাটা কিন্তু কোনো রিস্ক নেই। যারা 2020 সালের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই, কারণ সেক্ষেত্রে কোনো আগে নোটিশ দেয়নি তারা, বা সাবজেক্ট টু আউটকামের কোনো ব্যাপার ছিল না। তারা কিন্তু একদম নিশ্চিন্ত থাকতে পারে যে তাদের চাকরি হবে, কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ, ঠিক আছে, এই জায়গাটা। এবার 2020 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে, সেখানে কিন্তু তোমরা জানো 16,500 একটা রিক্রুটমেন্ট ছিল। সেই 16,500-তে কোনো রকম সাবজেক্ট টু আউটকাম না থাকা কিন্তু তারা কিন্তু সমানভাবে বিএড এনআইওএস যোগ্য। সেক্ষেত্রে কোনো রকমের দুশ্চিন্তার ব্যাপার নেই। শুধু তোমাদের হিয়ারিংটা ঠিকঠাক হলে তোমরা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে, তোমাদের একটা ভালো সুযোগ রয়েছে। এবার তোমাদের যেটা আগের কথা এসে গেছি আমরা, যে কথাটা তোমাদের একটু আগে প্রথমে বলেছিলাম যে কি বলে 2022 সালের যে প্রশ্নভুল মামলা রয়েছে, সেই প্রশ্নভুল মামলার কিন্তু একটা নির্দেশ পেয়েছিলে তোমরা প্রত্যেকে জানো, যে সেখানে বলা হয়েছিল যাদের যাদের মনে হয় যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের ভুল রয়েছে, সেগুলোর একটা চার্ট বানাবে তোমরা, কোন অপশনটা তোমাদের মনে হচ্ছে ঠিক আর কোন অপশনটা পর্ষদ ঠিক দিয়েছে, সেটা একটা সুন্দর চার্ট বানিয়ে তোমরা সেটাকে পেশ করবে। সেটা মানে হিয়ারিংয়ে যদি সব কিছু প্রমাণ হয় যে তোমাদের অপশনগুলো ঠিক, এবং সেক্ষেত্রে তোমরা যদি জিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা মামলাটা জিতে গেলে তোমরা কিন্তু একটা নাম্বার পাবে। তো অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করছে যে পিটিশনার কিভাবে হতে হয়। তো তোমরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে পিটিশনার অলরেডি কিন্তু যারা এখনো পর্যন্ত যারা এই পিটিশনার হতে চেয়ে কমেন্ট করেছিলে, তাদের জন্য তোমাদের বলছি এখনো সময় রয়েছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে ফেলো, নইলে কিন্তু এরপরে সময় আর পাবে না। আর তোমাদের নেক্সট হিয়ারিং সম্ভবত 23 তারিখ কি সামথিং এরকম মনে হচ্ছে আমার। তো সেদিন একটা আপডেট উঠে আসবে অবশ্যই। তো সেই আপডেটের আশায় আমরা থাকবো। 2022 সালের যে প্রশ্নভুল মামলা রয়েছে, সেটা একটা আপডেট পেয়ে গেলে আমি তোমাদের সেটাও নিয়ে ভিডিও করব, তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের আপডেট। তো তোমাদের নতুন আপডেট আসার পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রত্যেকে কেয়ারফুল থেকো। আর যারা 3929 নিয়ে চিন্তায় রয়েছে, তাদেরকে আবার বলছি কোনো চিন্তার কারণ নেই, তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের খুব তাড়াতাড়ি ভালো একটা সুযোগ আসতে চলেছে।